আর আপনি যখন স্পিকার, আমার অনেক আশা ছিল যে আমি চান্স পাবো, কিন্তু আমি যে বিষয়গুলি বলতে চাচ্ছি মাননীয় স্পিকার খুবই গুরুত্বপূর্ণ। মাননীয় সদস্যবৃন্দ, রাজনৈতিক দলের বিভিন্ন মতাদর্শ থাকতে পারে। এদিকে আজকে সংসদে স্পিকারকে সামনে রেখেই এমপিদের মধ্যে ঝামেলা হয়েছে। বিএনপি এবং জামাতের এমপিরা জেগে উঠেছিল সংসদে আজকে। এই নিয়ে স্পিকারেরও খারাপ অবস্থা হয়, দেশে নতুন পরিস্থিতি হয়। বিভিন্ন দলের বিভিন্ন মতাদর্শ থাকতে পারে, তাদের কথাবার্তাতে সবটাই পছন্দ হবে এমন কোনো ব্যক্তি নয়, কিন্তু অনুগ্রহ করে শুনুন, আমার কথাটি শুনুন। এখন আপনাদের একজন বক্তাকে আমি দিচ্ছি, উনি যা যা বলেছে প্রয়োজন হলে তারা আপনারা জবাব দিতে পারবেন। প্রথমে আমি তীব্র প্রতিবাদ জানাই, এখানে যে অসংসদীয় ভাষা ব্যবহার করা হয়েছে এটা এক্সপান্ড করা হোক। একজন সংসদ সদস্য সংসদের ভিতরে দাঁড়িয়ে যে হুমকির ভাষায় কথা বললেন, আমরা এতে আঘাত পেয়েছি এবং আমরা আমাদের ক্ষোভ প্রকাশ করছি। জনগণ বসে থাকবে না তার মানে কি? তিনি কি উস্কাই দিচ্ছেন জনগণকে বিশৃঙ্খলার দিকে? বাংলাদেশে যখনই দেখবেন কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ কিংবা ভাঙার চেষ্টা হয়, রিফাইন বা নতুন ভাবে সাজানোর চেষ্টা হয়, তখনই বুঝবেন যে বাংলাদেশ আসলে বড় ধরনের রাজনৈতিক সংকটে পড়েছে। ফ্যাসিস্টের মতো গলা চিপে ধরতে চায় তার প্রকাশ এখানে। চট্টগ্রামের ছাত্র দল একটা লাই শব্দ লিখেছিল গুপ্ত। এই গুপ্ত শব্দের সাথে তো কোনোভাবেই সংশ্লিষ্টতা নেই। আজকের সংসদে স্পিকারকে সামনে রেখেই অসংখ্য ঘটনা ঘটেছে। সরাসরি জামাতে আমির কেঁপে যান, জামাতে আমির স্পিকারকে উদ্দেশ্য করে অনেক কথা বলেন এবং একজন এমপি জামাতে আমিরকে বা সংসদের মধ্যে খারাপ ভাষায় ব্যবহার করেছিল। এইটার জন্যই জামাতে আমির নতুন অ্যাকশন নেয় এবং অসংখ্য ঘটনা ঘটে সংসদের মধ্যেই। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আজকের সংসদে যা যা হয়েছে এবং তারেক রহমান, হাসনাত আব্দুল্লাহ, অন্যদিকে আরো যারা বাগা বাগা এমপি রয়েছে সবার বক্তব্যে সংসদে তুলপাড় পরিস্থিতি হয়েছিল। সবকিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই একটি ভিডিওতে। আসুন আমরা কথা বাড়াবো না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাব। মাননীয় সদস্যবৃন্দ, রাজনৈতিক দলের বিভিন্ন মতাদর্শ থাকতে পারে, তাদের কথাবার্তাতে সবটাই পছন্দ হবে এমন কোনো ব্যক্তি নয়, কিন্তু অনুগ্রহ করে শুনুন, আমার কথাটি শুনুন। এখন আপনাদের একজন বক্তাকে আমি দিচ্ছি, উনি যা যা বলেছে প্রয়োজন হলে তারা আপনারা জবাব দিতে পারবেন। বক্তব্যের মাধ্যমে জবাব দেন। একজন বক্তাকে বক্তব্যের সময় অনুগ্রহ করে ডিস্টার্ব করবেন না। এখন বক্তব্য রাখবেন মোহাম্মদ আব্দুল বারী সরদার। আচ্ছা, মাননীয় বিরোধী দলের নেতা বলেন, কিন্তু এই বক্তব্যের মাধ্যমেই জবাব দিবেন, এটাই আমরা আশা করি। কাউকে ডিস্টার্ব করবেন না, বলুন। না মাননীয় স্পিকার। জি, ধন্যবাদ মাননীয় স্পিকার। প্রথমে আমি তীব্র প্রতিবাদ জানাই, এখানে যে অসংসদীয় ভাষা ব্যবহার করা হয়েছে এটা এক্সপান্ড করা হোক। 2 নম্বর, একজন সংসদ সদস্য সংসদের ভিতরে দাঁড়িয়ে যে হুমকির ভাষায় কথা বললেন, আমরা এতে আঘাত পেয়েছি এবং আমরা আমাদের ক্ষোভ প্রকাশ করছি। জনগণ বসে থাকবে না তার মানে কি? তিনি কি উস্কাই দিচ্ছেন জনগণকে বিশৃঙ্খলার দিকে? এগুলা সংসদীয় আচরণ না মাননীয় স্পিকার। আমরা পরীক্ষা করে দেখব, যদি কোনো অসংসদীয় কোনো ভাষা থাকে সেটা আমরা এক্সপাঞ্জ করব যদি থাকে। আর দ্বিতীয়ত, যেসব বক্তব্য, এটা তো বাংলাদেশের রাজনীতির ভাষা, আমরা চুপ করে থাকবো না। এইগুলো তো শত বছর ধরে বাঙালিরা বলে এসেছে। এগুলা আপনারা বক্তৃতা যখন দেবেন আপনারা এর জবাব দিবেন, কিন্তু বক্তব্য রাখার সময় অনুগ্রহ করে ডিস্টার্ব করবেন না। ফ্যাসিস্টের মতো গলা চিপে ধরতে চায় তার প্রকাশ এখানে। চট্টগ্রামের ছাত্র দল একটা লাই শব্দ লিখেছিল গুপ্ত। এই গুপ্ত শব্দের সাথে তো কোনোভাবেই সংশ্লিষ্টতা নেই। বক্তব্যের মাধ্যমেই জবাব দিবেন, এটাই আমরা আশা করি। কাউকে ডিস্টার্ব করবেন না, বলুন। এখানে যে অসংসদীয় ভাষা ব্যবহার করা হয়েছে এটা এক্সপান্ড করা হোক। 2 নম্বর, একজন সংসদ সদস্য সংসদের ভিতরে দাঁড়িয়ে যে হুমকির ভাষায় কথা বললেন, আমরা এতে আঘাত পেয়েছি এবং আমরা আমাদের ক্ষোভ প্রকাশ করছি। আজকে আমাদের বিরোধী দলের ভাইয়েরা খেপে উঠেছে এই সংসদে। গণতান্ত্রিক ভাবে কথা বলার অধিকার তারা দিতে চায় না। চট্টগ্রামের ছাত্রদল কি কথা বলেছে? গুপ্ত বলেছে। এই সংসদে আমরা নির্বাচিত হয়ে আসছি কথা বলার জন্য। বিরোধী দলের ভাইয়েরা আজকে কণ্ঠ চিপে ধরতে চায়, ফ্যাসিস্টের মতো গলা চিপে ধরতে চায় তার প্রকাশ এখানে।
চট্টগ্রামের ছাত্রদল একটা শব্দ লিখেছিল গুপ্ত। এই গুপ্ত শব্দের সাথে তো কোনোভাবেই সংশ্লিষ্টতা নেই। গুপ্ত মাননীয় সদস্য, আপনার 1 মিনিটে কনক্লুড করেন। শান্তি 1 মিনিট কনক্লুড। স্থিতিশীলতা তারা চায় না। মাননীয় স্পিকার, আমি বলতে চাই, আজকে সংসদে আমাদের সম্মানিত বিরোধী দলের সংসদ সদস্যরা যে আচরণ দেখাচ্ছে, এতে মনে হচ্ছে বাংলাদেশে আগামী দিনে সুষ্ঠু ধারা রাজনীতি তারা করতে দেবে না, এটাই প্রতীয়মান হচ্ছে। প্রিয় ভাইরা, বিরোধী দলকে আমি এটাও বলে দিতে চাই, আমাদেরকে যারা ভোট দিয়েছে তারা আঙ্গুল চষবে না, বসে থাকবে না, তারা প্রতিবাদ করবে। আমাদের ভোটাররা তাকিয়ে তাকিয়ে থাকবে না। অতএব আমি তাদেরকে সবিনয় অনুরোধ করব, সরকারকে সাহায্য করুন। ফ্যাসিস্টের মতো বিভিন্ন দলের মতো বাংলাদেশকে অস্থিতিশীল করা ঠিক হবে না। আপনারা আসুন আমাদের সাথে বাংলাদেশকে ফ্যাসিস্টের সময় থেকে ভিন্ন সময়ে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাই। কোনোভাবেই যেন অতীতের ধন্যবাদ। বিএনপির বাঘা বাঘা নেতারা যা পারল না সেটাই করে দেখালেন 24-এর মাস্টারমাইন্ড হাসনাত আব্দুল্লাহ। এ কারণে কি তারেক রহমানের সবচেয়ে কাছের মানুষ এখন হাসনাত? সম্প্রতি জাতীয় সংসদে ঘটে গেছে একদম অবিশ্বাস্য এক ঘটনা। খোদ প্রধানমন্ত্রী নিজেদের দলের বড় বড় নেতাদের পুরোপুরি বাদ দিয়ে বিরাট এক ক্ষমতা তুলে দিয়েছেন বিরোধী দলের এই তরুণ নেতার হাতে। আর এই ঘটনাতেই যেন হিংসার আগুনে রীতিমতো পড়ছেন বিএনপির অনেক সিনিয়র নেতা। সবার মনেই এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কি এমন জাদু করলেন হাসনাত? কেন এত বড় মেগা তদন্তের চাবি নিজের দলের কাউকে না দিয়ে সরাসরি হাসনাতের হাতে তুলে দিলেন তারেক রহমান? এটা কি শুধুই একটা সাধারণ তদন্ত, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো রাজনৈতিক গেম প্ল্যান? আজকের এই বিশেষ প্রতিবেদনে ফাঁস করা হবে পর্দার আড়ালের এমন এক ভয়ঙ্কর সত্যি যা পুরো রাজনীতির হিসাব নিকাশ একেবারে পাল্টে দেবে। দেশের আইন বানানোর সবচেয়ে বড় জায়গা হলো আমাদের জাতীয় সংসদ। আর সেই পবিত্র জায়গার ভেতরে বসে যারা কোটি কোটি টাকার ধান্দাবাজি করছিল, তাদের এবার রীতিমতো কপাল পুড়তে শুরু করেছে। গত 19 এপ্রিল দেশের এক নামকরা খবরের কাগজে ফাঁস হয়ে যায় সংসদের ভেতরের আসল চুরিদারির খবর। সেই খবরে একেবারে ডাহা প্রমাণ দিয়ে দেশের মানুষকে দেখানো হয় যে সংসদের কাজের জন্য কেনা ক্যামেরা, সাধারণ ব্যাগ এবং সামান্য কার্ড রিডারের মতো জিনিস কেনা হয়েছে বাজারের চেয়ে কয়েক গুণ বেশি দামে। পানির দামে কেনা জিনিস সোনার দামে দেখিয়ে কোটি কোটি টাকা নিজেদের পকেটে ভরেছে কিছু বড় মাপের চোর। স্পিকার যখন দেখলেন তার চোখের সামনেই এত বড় লুটপাট হচ্ছে, তখন তিনি আর চুপ করে বসে থাকলেন না। এই খবর বাইরে আসতেই সারা দেশে শুরু হয়ে গেল বিশাল তোলপাড়। মানুষ বলাবলি করতে লাগলো, এত বড় জায়গায় এত বড় চুরি কিভাবে হলো, কারা করলো এই কাজ? অবস্থা একেবারে হাতের বাইরে চলে যাচ্ছে দেখে মঙ্গলবার মানব সম্পদ শাখা 1 থেকে কড়া নির্দেশ আসে। দুর্নীতির এই হাটে হাড়ি ভাঙার জন্য স্পিকারের কথায় তৈরি করা হয় 5 জনের এক ভয়ঙ্কর শক্তিশালী তদন্ত দল। এই কমিটিকে সময় দেওয়া হয়েছে মাত্র 7 দিন। এই 7 দিনের মধ্যেই তাদের মাঠে নেমে দুর্নীতির সব খবর বের করে রিপোর্ট জমা দিতে হবে। এই তদন্ত দলের প্রধান বা আহ্বায়ক করা হয়েছে সরকারি দলের বড় নেতা ও হুইপ ABM আশরাফ উদ্দিন নিজামকে। তিনি অনেক পুরনো নেতা। তার সাথে দলের সদস্য হিসেবে আরও রাখা হয়েছে লুৎফুল্লাহিল মাজেদ, মোহাম্মদ সাইফুল আলম এবং হুম্মাম কাদেরকে। এরা সবাই সরকারের খুব কাছের মানুষ। কিন্তু পুরো দেশবাসীকে অবাক করে দিয়ে এই দলের সবচেয়ে বড় জায়গায় বসানো হয়েছে তরুণদের প্রিয় নেতা এবং বিরোধী দলের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহকে। আর ঠিক এখান থেকেই শুরু হয়েছে রাজনীতির আসল চমক। তারেক সরকার কেন নিজেদের এত বড় বড় নেতা থাকতে বিরোধী দলের এই তরুণের উপর এত বড় ভরসা করল? রাজনীতিতে এমন ঘটনা এর আগে কেউ কখনো স্বপ্নেও ভাবেনি। অনেকেই বলাবলি করছেন এটা তারেক সাহেবের এক বিশাল গোপন চাল। হয়তো তিনি চাইছেন প্রশাসনের ভেতরে খাপটি মেরে থাকা চোরদের ঘায়েল করতে একজন একেবারে পরিষ্কার ইমেজের তরুণকে কাজে লাগাতে। জুলাই মাসের ছাত্র জনতার বড় আন্দোলনের পর থেকে হাসনাত সবার কাছে নিজের যে একটা ভালো জায়গা তৈরি করেছেন, তাতে তারেক রহমানও খুব ভালো করেই বুঝতে পেরেছেন এই ছেলেকে দিয়ে কাজ করালে কেউ টু শব্দ করার সাহস পাবে না। হাসনাতের এই সততার জোর আর মাথা উঁচু করে কথা বলার ক্ষমতাই তাকে আজ বিশাল জায়গায় বসিয়েছে। সবাই এখন তার দিকেই তাকিয়ে আছে। এদিকে বিরোধী দলের একজন নেতার এমন জাদুর মতো বড় জায়গায় চলে আসায় তারেকের দলের অনেক পুরনো নেতার মাথায় বাজ পড়েছে। বছরের পর বছর যারা রাজনীতি করে জীবন পার করেছেন, রাজপথে রোদ বৃষ্টিতে ভিজেছেন, তারা এখন নিজেদের কপাল নিজেরাই চাপড়াচ্ছেন। কেননা কালকের এক তরুণ নেতা এসে সরাসরি প্রধানমন্ত্রীর সবচেয়ে কাছের মানুষ হয়ে যাবে, আর তারা শুধু হা করে চেয়ে চেয়ে দেখবেন। এটা কিছুতেই হজম করতে পারছেন না অনেক নেতা। বিএনপি সরকারের ভেতরেই এখন চাপা রাগ আর ক্ষোভের আগুন চলছে। অনেকেই মনে করছেন এটা তাদের জন্য অনেক বড় এক অপমান। দলের ভেতরে এত বড় বড় লোক থাকতে কেন বাইরের একজনকে এই বড় জায়গায় বসানো হলো, সেই চিন্তায় অনেকের ঘুম হারাম হয়ে গেছে। কেউ কেউ তো লজ্জায় মুখ লুকানোর জায়গা পাচ্ছেন না। কারণ হাসনাতের মতো একজন সাহসী তরুণ যখন দুর্নীতির কাগজ ঘাটবে, তখন অনেক বড় বড় চোরের আসল চেহারা বেরিয়ে আসতে পারে। এই আতঙ্কে চোরদের এখন গলা শুকিয়ে কাঠ।
তারেক রহমান হয়তো দলের ভেতরের আবর্জনা পরিষ্কার করার জন্যই এই তরুণ নেতাকে মাঠে নামিয়ে আসল খেলাটা খেলছেন। আর এতেই পুরনো নেতাদের হিংসায় জ্বলে পড়ে ছাড়খাড় হওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে। কে কখন ফেসে যায় সেই ভয়ে অনেকেই এখন কাঁদছেন আর দিশেহারা হয়ে পড়েছেন। কবে কার হাতে হাঁড়ি ভেঙে যায় সেই ভয়ে অনেকের এখন রাতের ঘুম উড়ে গেছে। তারা বুঝতে পারছেন না এই নতুন বিপদের হাত থেকে কিভাবে বাঁচবেন। হাসনাতের ভয় এখন তাদের তাড়া করে বেড়াচ্ছে। তারা ভাবতেও পারেননি এমন একটা দিন তাদের দেখতে হবে। যে তরুণকে তারা কিছুদিন আগেও পাত্তা দিতেন না, সেই তরুণ এখন তাদের ভাগ্য ঠিক করবে, এটা ভেবেই তাদের বুক ফেটে যাচ্ছে। তবে সংসদে হাসনাতেরই দাপট শুধু তদন্ত দলের মধ্যেই আটকে নেই। কিছুদিন আগেই তিনি সংসদে দাঁড়িয়ে এমন এক কাণ্ড ঘটিয়েছেন যা দেখে পুরনো নেতাদের চোখ কপালে ওঠার জোগাড়। সংসদে দাঁড়িয়ে তিনি একদম খোলাখুলি সহজ ভাষায় এমপিদের কাজের সুবিধার জন্য সরকারি গাড়ি চেয়ে বসেন। অন্যান্য নেতারা যেখানে ভান করে নিজেদের সাধু সাজার চেষ্টা করেন, সেখানে হাসনাত একদম জেদ ধরে সোজা যুক্তি দিয়ে বুঝিয়ে দিয়েছেন গাড়ি কোনো আরামের জিনিস নয়, বরং কাজের জন্য এটা খুব দরকারি একটা জিনিস। গাড়ি ছাড়া সাধারণ মানুষের কাছে গিয়ে কাজ করা অনেক কষ্টের, তাই কাজের জন্য এটা তার চাই। তার এই সাহসী আর শক্ত কথার পর সংসদে ট্রেজারি বেঞ্চে বসে থাকা স্বরাষ্ট্রমন্ত্রী একটুও রাগ না করে উল্টো মুচকি হাসেন। এই হাসির আসল কারণ নিয়ে রাজনীতির মাঠে অনেক কানাকানি শুরু হয়ে যায়। অনেকেই ভেবেছিলেন মন্ত্রী হয়তো তাকে নিয়ে মজা করছেন বা তাকে সাহায্য করার কথা ভাবছেন, কিন্তু ভেতরের আসল ঘটনা হলো এই হাসি ছিল এক বড় সম্মানের। স্বরাষ্ট্রমন্ত্রী নিজের অনেক দিনের রাজনীতির অভিজ্ঞতা থেকে খুব সহজেই বুঝতে পেরেছিলেন এই তরুণ ছেলেটির ভেতরে কতটা সাহস লুকিয়ে আছে। একজন সংসদ সদস্য হয়েও নিজের অভাবের কথা, অর্থাৎ নিজের কোনো গাড়ি না থাকার কথা পুরো দেশের সামনে এমন খোলামেলা স্বীকার করে নেওয়ার সৎ সাহস এখনকার সময়ে কেবল এই হাসনাতেরই রয়েছে। বিএনপি, জামাত, এনসিপি মিলে অনেক চেষ্টা করেছে শেখ হাসিনাকে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব থেকে মাইনাস করার জন্য এবং রিফাইন্ড আওয়ামী লীগ নামে আরেকটি আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনার জন্য, কিন্তু তাদের সকল চেষ্টাই ব্যর্থ হয়েছে। এবং ভারতও চেয়েছিল শেখ হাসিনার পরিবর্তে আরেকটি রিফাইন্ড আওয়ামী লীগ এনে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি সচল করার জন্য, সেটাতে ভারতও ব্যর্থ হয়েছে। শেষ পর্যন্ত ভারতও মেনে নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ একমাত্র শেখ হাসিনার নেতৃত্বেই থাকবে। এটা যখন ভারত মেনে নিয়েছে, তার পরবর্তী সময়ে দফায় দফায় ভারতের কূটনীতিকদের সাথে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে নেতাদের বৈঠক হয়েছে এবং শেখ হাসিনারও বৈঠক হয়েছে। কিভাবে শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতি আবার ফিরানো যায়, কিভাবে বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরানো যায়। এখন বিপাকে পড়ে গিয়েছে এই বিএনপি, জামাত এবং এনসিপি জোট। এদেরকে আমি জোট বলছি কারণ এরা মামুভাইনা নির্বাচনের মাধ্যমে সরকারি দল বিরোধী দল হয়েছে। মূলত এরা একটা জোট রাজনৈতিক দল, সকলেই একই ঘাটের পানি খায়। এদের অ্যান্টি হচ্ছে শুধু একমাত্র রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। সো ভারত এটা আগে থেকে অবগত, এখন অবগত আছে। ভারত এখন শেখ হাসিনাকে আনলক করছে। কেন আনলক করছে? তার মেইন রিজন হচ্ছে শেখ হাসিনাকে দিয়ে এখন সকল কিছু অ্যাক্টিভ করাতে হবে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি। কারণ শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ আওয়ামী লীগ আগের রূপে ফিরে আসবে না, ভারতও বুঝে গিয়েছে। কারণ অনেক চেষ্টা করার পর রিফাইন্ড আওয়ামী লীগকে তৈরি করা যায়নি এবং রিফাইন্ড আওয়ামী লীগের দায়িত্ব নিতেও কেউ রাজি হয়নি। তার মানে ভারতও বুঝে গিয়েছে ভালো করে যে শেখ হাসিনা নেতৃত্ব ছাড়া অন্য কারো নেতৃত্ব বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনোভাবে মেনে নিবে না। এখানে ভারতও ব্যর্থ হয়েছে এই বিষয়টা নিয়ে, বিএনপি, জামাত, এনসিপিও ব্যর্থ হয়েছে। সো সকলে এখন মেনে নিতে বাধ্য হচ্ছে শেখ হাসিনাই বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে থাকবে এবং শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব শেখ হাসিনাই দিবে। সো এখন মেইন খেলাটা শেখ হাসিনাই খেলবে এবং পরিস্থিতি শেখ হাসিনার অনুকূলে চলে আসছে। এটা ধরে রাখেন, শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে পা রাখা মানে সারা বাংলাদেশের নিয়ন্ত্রণ আবার শেখ হাসিনার হাতে চলে আসা। শেখ হাসিনা ক্ষমতার চেয়ারে বসা লাগবে না, শেখ হাসিনা বাংলাদেশে ঢুকাই মানি বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় নিয়ন্ত্রণ শেখ হাসিনার হাতে চলে আসে। এই সকল বিষয়ে ভালো করে বিএনপি অবগত আছে, জামাত অবগত আছে, এনসিপি অবগত আছে। সেই কারণে সেই ভয়ে সংসদে বিল পাস করিয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। তারা ভালো করেই জানে আওয়ামী লীগের কার্যক্রম যদি নিষিদ্ধ না রাখে, কোনোভাবে যদি স্পেস পেয়ে যায়, আন্দোলন সংগ্রাম করে যদি রাজপথ দখল করে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে পারে আওয়ামী লীগের নেতা কর্মীরা, তাহলে আমরা ক্ষমতায় নামে থাকলো সারা বাংলাদেশ নিয়ন্ত্রণ করে ফেলবে শেখ হাসিনা। কারণ শেখ হাসিনা আয়রন লেডি, তার নেতৃত্বের একটা গুণ আছে। এই 80 বছর বয়সে শেখ হাসিনা যেভাবে বাংলাদেশ আওয়ামী লীগকে নেতৃত্ব দিচ্ছে, অন্য কোন রাজনৈতিক দল হলে, অন্য কোন নেতা হলে 5 আগস্টের মতো এত বড় ভয়াবহ ঘটনা হওয়ার পর কোন রাজনৈতিক দলের অস্তিত্ব থাকতো না। 10 বছর তো কথাই বলতে পারতো না। যদি বিএনপিরও এরকম কোন পরিস্থিতি হতো বা আগামীতে যদি বিএনপির এরকম পরিস্থিতি হয়, বিএনপির নাম 10 বছর উচ্চারণও করতে পারবে না। কারণ শেখ হাসিনার মতো নেতৃত্ব বিএনপির মধ্যে নাই এবং তৈরিও হবে কিনা আগামী 10 বছরে সেটাও বলা যাচ্ছে না। সো এই 2 বছরের কাছাকাছি সময়ে কিন্তু আওয়ামী লীগ যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, শেখ হাসিনার নেতৃত্বে মোটামুটি আওয়ামী লীগকে অল্প পর্যায়ে হলো যেভাবে সংগঠিত করেছে, এখনো অনলাইন যেভাবে আওয়ামী লীগের নেতা কর্মীরা দখলে রেখেছে, অন্য কোন রাজনৈতিক দল এরকম হলে কখনোই পারতো না। বিএনপি প্রায় 20 বছরের কাছাকাছি সময় ক্ষমতার বাইরে ছিল,
অনলাইন কিন্তু সম্পূর্ণভাবে বিএনপি দখল রাখতে পারেনি। জামাত কিছু রেখেছে, কিছু বিএনপি রেখেছে। আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে কথা হয়। গাইজ, এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।